আমার কাছে আপাতত কিছুই নেই স্যার। তুর্যর মেজাজ বিগড়ালো আরও। দাঁতে দাঁত চেপে সে আরুষকে বলল, তুই আসিস কেন? তুইও নাই হয়ে যা। আরুষ ঠোঁট উল্টালো, একটু সময় নিয়ে বলল, আমি নাই হয়ে গেলে কিভাবে হবে স্যার? আমি নাই হলে আপনি কার মাথায় নুন রেখে বড়ি খাবেন? রোজ রোজ মারামারি করে কার ঘাড়ে দোষ চাপাবেন? তুর্য ফুঁসে উঠল, তেড়ে গেল আরুষের পানে, ক্রোধিত কণ্ঠে বলল, আমি তোর মাথায় নুনু রেখে বড়াই খাই? নিজের দোষ তোর ঘাড়ে চাপাই? দাঁড়া, তুই আর তোর ঘাড় সহ মাথায় রাখবো না বেয়াদব। আরুষ আঁতকে উঠল, ভয়ে সিটিয়ে গেল মুহূর্তে। তুর্যের ক্রোধ সম্পর্কে সে জানে বেশ ভালোভাবে। এবার যদি ছেলেটা সত্যি সত্যি কথা ভূতের ন্যায় তার ঘাড় মুটকে দেয়, তখন কি হবে? এই অল্প বয়সে বিয়ের আগে অক্কা পেতে হবে। আরুষের নিজের উপর নিজেরই রাগ হলো। কে বলেছিল তাকে এমন বেফাঁস মন্তব্য করতে? অবশ্য দোষটা তার নয়, তার চরিত্র কোনো কালেই এই বেফাঁস মন্তব্য করা গুণটি ছিল না। এটা এসেছে তুর্যের সহচার্যে থাকতে থাকতে। তুর্যের বাতাস লেগেছে তার শরীরে। আরুষের ভাবনার মধ্যেই সে খেয়াল করলো তুর্য চোখ লাল করে তার নিকটে চলে এসেছে, আর একটু হলেই গলাটা টিপে দেবে। আরুষ ভয়ে দৌড় দিল তুর্যের সম্মুখ থেকে। এক দৌড়ে গিয়ে থামলো ফ্ল্যাটের বাইরে। তুর্য চেঁচিয়ে উঠল, গলা বাড়িয়ে বলল, এখন কোথায় পালাচ্ছিস মির্জাফরের বংশধর? দাঁড়া বেয়াদব। আরুষকে আর পায়কে, সে নিজের জান বাঁচাতে পালিয়েছে। তুর্য ছেলেটা পিছু পিছু দৌড় দিতে গিয়েও থেমে গেল। মাথায় আবারও চড়া হলো পৃথার বিয়ের ব্যাপারটা। তার রাজাকার শ্বশুর যে এত বড় রাজাকারিটা করবে বুঝতে পারলে এতটা সময় সে কখনোই নিত না। তুর্য ভেবেছিল আগে পৃথার কাছাকাছি যাবে, একটু একটু করে মেয়েটাকে মনে তার জন্য ভালোবাসার সৃষ্টি করবে, তারপর না সব কিছু খুলে বলবে। একেবারে পৃথার মনে নিজের জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারলে নিশ্চয়ই মেয়েটা নিজের থেকেই তার কাছে চলে আসতো। তখন কারোর সাথে যুদ্ধ বিগ্রহ জড়াতে হতো না তুর্যকে। শ্বশুরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে তার চোখে অন্তত খারাপ হতে হতো না। সম্পর্ক ভালো থাকতো, বউ পেয়ে যেত। কিন্তু তার শ্বশুরটা সব পরিকল্পনায় জল ঢেলে দিল দারুণভাবে। এখন আর উপায় নেই, যেভাবে হোক বউকে অতি দ্রুত নিজের কাছে নিয়ে আসতে হবে। যুদ্ধ বিগ্রহ জড়িয়ে হলেও বউকে নিজের করে নিতে হবে। তুর্যের ভাবনার মধ্যেই ফ্ল্যাটের দরজা গলিয়ে শুধুমাত্র মাথাটুকু ঢুকিয়ে দিল আরুষ। আশেপাশে চোখ বুলিয়ে বলল, স্যার আপনি কি আবার আমাকে তাড়া করবেন নাকি আমি ভিতরে আসবো? তুর্য তাকালো আরুষের পানে। আপাতত এই ছেলেটার উপরে যতটুকু ক্রোধ ছিল ঘিলে নিল। একে তো সে পরে দেখে নেবে, আগে বউয়ের বিয়ে আটকে নিক। তুর্য চড়া গলায় বলল, ভিতরে আসতে হবে না তোকে, গার্ডদের তৈরি হতে বল, আমি বেরোবো। আরুষ আর কথা বাড়ালো না, মাথা নাড়িয়ে নিঃশব্দে চলে গেল সে। মাগরিবের আজান পড়েছে বেশ অনেকক্ষণ। নামাজের পরপরই পৃথার ঘরে বেশ কিছু জনমানবের আগমন ঘটেছে। যদিও পৃথা এখনো সেই জনমানবের কাউকেই চেনে না বা কেন এসেছে জানে না, তাকে এই বিষয়ে বলেনি কেউ, সেও জিজ্ঞাসা করেনি। যদিও ভিতরে ভিতরে মেয়েটা একটু কৌতূহল অনুভব করছিল যে এই সময় কারা এসেছে, কেন এসেছে তা ভেবে কিন্তু জিজ্ঞাসা করেনি কাউকে। পরে এরা গেলে না হয় জানা যাবে এদের পরিচয়। ঘরে একটু বেশি মানুষ প্রাদুর্ভাব উপলব্ধি করে নিজ কক্ষেই বসেছিল পৃথা। এর মধ্যে সুফিয়া বেগম হন্তদন্ত হয়ে ঢুকলেন সেই কক্ষে। পৃথাকে তাড়া দিয়ে বললেন, সেদিন শপিংয়ে গিয়ে একটা কালো শাড়ি এনেছিল না, শাড়িটা ভীষণ সুন্দর। ওই কালো শাড়িটা পরে নে, আর সাথে একটু হালকা পাতলা সেজে নে তো তাড়াতাড়ি। পৃথা আকস্মিক মায়ের এমন তোড়জোড়ে অবাক হলো। কোথা থেকে সে হুট করে বলছে শাড়ি পরতে? মেয়েটা কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, এই রাত বিরাতে আমি আবার শাড়ি পরে কি করব মা? আর হুট করে তুমি আমাকে শাড়ি বা পরতে বলছো কেন? সুফিয়া বেগম আমতা আমতা শুরু করলেন। মেয়েকে সে কিভাবে বলবেন যে তার বাবা হুট করেই তার বিয়ে তোড়জোড় চালাচ্ছেন? মেয়েকে না বলে কয়ে তালাখিনা মেয়ে দেখানোর জন্য পাত্রপক্ষ বাড়িতে এনে তুলেছেন ইতিমধ্যেই। সুফিয়া বেগম চুপ রইলেন কিছুক্ষণ, অতঃপর তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, তোর বাবা তোর বিয়ে দিতে চাইছে, বাইরে পাত্রপক্ষ এসেছে তোকে দেখতে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। পৃথা এতক্ষণে বুঝলো হঠাৎ ঘরে অপরিচিত জনমানবের আগমনের কারণ। সবটা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মেয়েটার। তার বিয়ে, পাত্রপক্ষ বাড়িতে পর্যন্ত চলে এসেছে, অথচ সে কিছুই জানলো না। জীবন তার, বিয়ে তার, অথচ তার মতামতই হলো না। একবার জিজ্ঞাসা পর্যন্ত করলো না, না তুই কি চাস, কেমন ছেলে পছন্দ তোর? পৃথার পরিবার তার সাথে এত বড় বেইমানিটা করতে পারলো?
তাছাড়া এত তাড়াতাড়ি বিয়ে কিসের? এখনো পর্যন্ত বিয়ের বয়স হয়েছে পৃথার, মাত্র তো 17 বছর হলো মেয়েটার, বান্ধবীদের বিয়ে হয়নি। পৃথা সমর্থন করতে পারলো না বাবা মায়ের এই সিদ্ধান্তকে, প্রতিবাদী কণ্ঠে বলল, কিসের পাত্রপক্ষর, কিসের বিয়ে? আমি এখন কোনো বিয়ে টিয়ে করবো না। সুফিয়া বেগম ব্যস্ত হলেন, মেয়ের নিকট গিয়ে বললেন, এমন করে না মা, তোর বাবা তোর ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। পৃথা গলা বাড়ালো, স্থানকাল পাত্র ভুলে গেল। ভালো? কিসের ভালো? একটা মেয়েকে না জানিয়ে হুট করে পাত্রপক্ষকে বাড়িতে এনে বলছো শাড়ি পরে নে, এটা কোন ভালো কার্য? থামলো পৃথা, ধরা গলায় বলল, আমার মতামতের কি কোনো দাম নেই মা? তোমরা আমাকে একটাবার জিজ্ঞেস না করে কিভাবে এত বড় একটা সিদ্ধান্ত নিলে? আমার বিয়ে, অথচ আমিই জানি না। পৃথা চিৎকার চেঁচামেচির মধ্যেই কক্ষে এলেন পলাশ শিকদার। মা মেয়ের পানে একবার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, চিৎকার চেঁচামেচি জুড়ছ কেন? বসার কক্ষে মানুষ রয়েছে, তাদের সম্মুখে আমার মান সম্মান নষ্ট না করলে হচ্ছে না তোমাদের? বাবাকে দেখে গলার আজ একটু নিভে এলো পৃথার। বাবাকে সে ভয় পায় ভীষণ, কিন্তু তাই বলে আজ ভয় পেয়ে বসে থাকলে তো চলবে না। তার বাবা তো এমন ছিলেন না, কখনো তার উপরে জোর জবরদস্তি করে কোনো সিদ্ধান্তকে চাপিয়ে দেয়নি। হ্যাঁ, শাসন করেছে, কিন্তু তাই বলে তার মতামতকে অবহেলা করেনি। তাহলে আজ কেন এমন করছে? পৃথা কিছুটা নরম কণ্ঠে বাবাকে বলল, আমার তো এখনো পড়াশোনা শেষ হয়নি বাবা, বিয়ের বয়সটাও হয়নি, এর মধ্যে বিয়ে কিসের? আমি কোনো বিয়ে করব না বাবা। পলাশ শিকদার শীতল দৃষ্টিতে তাকালেন মেয়ের পানে, থমথমে কণ্ঠে বললেন, ভরসা রাখো আমাদের উপর, তোমার খারাপ হবে তেমন কোনো সিদ্ধান্ত আমি কখনোই নেব না। আমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। থামলেন পলাশ শিকদার, আবারও বললেন, ধরে নাও বহুদিন আগে তোমার বাবা বড় কোনো ভুল করেছিল, সে ভুলের সংশোধনে আজ নেমেছেন তিনি। তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, বসার কক্ষে ওরা তোমার জন্য অপেক্ষা করছে। কথাগুলো কোনো মতে শেষ করে ব্যস্ত পায়ে মেয়ের কক্ষ ত্যাগ করলেন পলাশ শিকদার। ডুকরে কেঁদে উঠল পৃথা, কান্না জড়িত কণ্ঠে মাকে বলল, আমি কোনো বিয়ে করব না মা, তুমি বাবাকে বুঝাও একটু, তুমি বুঝালে বাবা নিশ্চয়ই বুঝবেন। সুফিয়া বেগম মেয়েকে আগলে নিলেন নিজের সাথে, মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছিস কেন পাগলি মেয়ে? দেখতে আসলে কি বিয়ে হয়ে যায় নাকি? আগে পাত্রপক্ষ তোকে দেখবে, পছন্দ হবে, তারপর তো বিয়ে। পৃথার কান্না তবুও থামল না। সুফিয়া বেগম নিজের থেকে ছাড়িয়ে নিলেন মেয়েকে, খুঁজে খুঁজে কালো শাড়িটা বের করে দাঁড়ালেন পৃথার সম্মুখে, তাড়া দিয়ে বললেন, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে তো, ওনারা যেহেতু বাড়ি পর্যন্ত এসেছেন, মেয়েকে তো দেখাতেই হবে। আমাদের মান সম্মানটা অন্তত রাখ মা, তারপর না হয় আমি তোর বাবাকে বুঝাবো। পৃথার কান্না থামলো একটু, মায়ের পানে তাকিয়ে শুধালো, তুমি সত্যিই বাবাকে বুঝাবে তো? সুফিয়া বেগম অভয় দিয়ে বললেন, হ্যাঁ বুঝাবো। মায়ের কথা একটু ভরসা পেল পৃথা। ইচ্ছা না থাকা সত্ত্বেও কালো শাড়িটা পরে তৈরি হয়ে নিল সে, তবে সাজলো না একটু। সুফিয়া বেগমও আর মেয়েকে জোর করেনি, শাড়িটা পরাতে পেরেছেন এই তো অনেক। খানিক সময় নিয়ে সুফিয়া বেগম পৃথাকে নিয়ে ঢুকলেন বসার কক্ষে। মায়ের শেখানো বুলি আউড়িয়ে পৃথা নতমস্তক সকলকে সালাম জানালো। অস্বস্তি নিয়ে মায়ের কথায় বসলো সোফায়, তবে হৃদয়টা যে বড্ড উতলা হয়ে উঠেছে। বারবার তুর্যের কথা মনে পড়ছে। বিয়ের কথাটা জানার পর থেকেই মস্তিষ্কে একটু পর পর তুর্য নামক ব্যক্তিটা হানা দিচ্ছে। তার তো তুর্যের কথা মনে আসার কথা নয়। এই তো কয়টা দিন আগেই তাদের দেখা হলো, তারপর শত্রুতা। হ্যাঁ, এখন ছেলেটা ইনিয়ে বিনিয়ে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাই বলে তার প্রতি তো পৃথার কোনো অনুভূতি নেই। তাহলে তাকে কেন মনে পড়বে? পৃথা উসখুস করে আর চোখে তাকালো সম্মুখে বসা অপরিচিত মানুষগুলোর পানে। আশ্চর্য হলো বেশ, এখানে 3 জন পৌর নারী এবং 2 জন প্রবীণ পুরুষ ব্যতীত আর কাউকে দেখা যাচ্ছে না। তাহলে পাত্র কোথায়? তার বাবা আবার কোনো বুড়ো লোকের সাথে বিয়ে ঠিক করেনি তো? করতেও পারে। যারা এভাবে লুকিয়ে চুরিয়ে তার কথা না ভেবে বিয়ে ঠিক করতে পারে, তারা সব পারে। সময় অতিবাহিত হলো আরও একটু। সম্মুখে উপস্থিত পৌর নারীদের মধ্যে একজন একগাল হেসে পৃথাকে শুধালো, তোমার নাম কি মা? পৃথার উত্তর দিতে ইচ্ছা হলো না, এখানে বসে থাকতেই তো তার মেজাজ গরম হচ্ছে। তবুও ভদ্রতার খাতিরে মেয়েটা উত্তর দিল, পৃথা ইসলাম। পাশে আর এক মহিলা হাসলেন, বললেন, বাহ, ভারী মিষ্টি নাম তো, একদম তোমার মতোই মিষ্টি। মহিলা কথা শেষ করতে না করতে দরজার দিক থেকে এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো।
গমগমে কণ্ঠে সে বলল, তুর্য চৌধুরীর বউ বলে কথা, মিষ্টি তো ওকে হতেই হতো। পরপর একই কণ্ঠ শোনা গেল আবারও। বেশ গম্ভীর কণ্ঠে এবার পুরুষটি আওড়ালো, শুনলাম আমার বউকে নাকি কারা বিয়ে দিচ্ছে, তাই আমিও চলে এলাম। দেখি কার বুকের কত বড় পাটা আমার বউকে বিয়ে দিবে। পরপর একই কণ্ঠ শোনা গেল আবারও। বেশ গম্ভীর কণ্ঠে এবার পুরুষটি আওড়ালো, শুনলাম আমার বউকে নাকি কারা বিয়ে দিচ্ছে, তাই আমি চলে এলাম। দেখি কার বুকের কত বড় পাটা আমার বউকে বিয়ে দিবে। উপস্থিত সবাই চমকালো, বিস্ময়পূর্ণ দৃষ্টিতে একযোগে তাকালো সদর দরজা পানে। দেখা মিলল তুর্যের। শরীরে জড়ানো কালো শার্টের হাতাটা গোটাতে গোটাতে এলো ভিতরে। ছেলেটা আশেপাশে একবার তাকিয়ে দেখলো পৃথার পানে, সাথে সাথেই থমকে গেল। হৃদস্পন্দন গাঢ় হলো মুহূর্তে। কালো শাড়িতে কি সুন্দর লাগছে মেয়েটাকে। মুখে কোনো সাজ নেই, গায়ের রংটা উজ্জ্বল শ্যামাবর্ণ, অর্থাৎ তুর্যের গায়ের রঙের তুলনায় বেশ চাপা। তবুও মেয়েটাকে যেন পরীর ন্যায় মনে হচ্ছে তুর্যের নিকট। ছেলেটার দৃষ্টি মুগ্ধ হলো। কিঞ্চিত সময় নিয়ে বউ খুঁটি খুঁটি দেখতে লাগলো। অমনি একটু আগে ঠান্ডা হওয়া মেজাজটা চটে গেল আবারও। এদের কি করে সাহস তার দেওয়া শাড়ি পরিয়ে তার বউকে অন্য পাত্রর সম্মুখে বসিয়েছে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে একটু তুর্য শান্ত করলো নিজেকে। অতঃপর গিয়ে দাঁড়ালো সোফায় বসা পাত্রপক্ষের পাশে। একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সকলের পানে তাকিয়ে পাত্রপক্ষের সাথে আসা দুই প্রবীণ পুরুষকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল একটু চেপে বসুন, আমার ছোটখাটো দেহ নিয়ে আপনাদের মধ্যে একটু বসার স্থান দিন। প্রবীণ পুরুষ দুইজন ভরকে গেলেন তুর্যের কথায়। এ ছেলে আবার কে? আর হঠাৎ সে কেন এমন সব কথায় নেমে পড়েছে? জোরপূর্বক হাসলেন একজন প্রবীণ। একটু সরে বসে বললেন, বসো বাবা। এই পর্যায়ে আর চুপ থাকতে পারল না পলাশ শিকদার। কণ্ঠে ক্রোধ এঁটে বললেন, এসব কেমন ধরনের অভ্যাস? আর তুমি বা এখানে কেন এসেছো? তুর্য পাত্তা দিল না পলাশ শিকদারের কথায়। সে বসে পড়ল সোফার ফাঁকা স্থানে। শার্টের গলার কাছে দুটো বাটন খুলে গা এলিয়ে দিল সোফার সাথে। নাক মুখ কুচকে বলল, কি গরম, মনে হচ্ছে এখনো ডিমের মতো সিদ্ধ হয়ে যাব। থামল তুর্য। পলাশ শিকদারের পানে তাকিয়ে বলল, এত বছর রাজাগিরি করে জীবনে কি করলেন শ্বশুরমশাই? পথে ঘাটে 2-4টে এসি লাগিয়ে রাখতে পারলেন না? আপনি জানতেন না এই পথ থেকে আপনার মেয়ের জামাই আসবে, তার গরম লাগতে পারে? পলাশ শিকদার তাতে দাঁত চাপলেন, কটমট করে বললেন, চুপ থেকো বেয়াদব ছেলে। আর তুমি এখানে কেন এসেছো? আমার বাড়িতে পা রাখার সাহস তোমাকে কে দিয়েছে? তুর্য অবাক হওয়ার ভান ধরল। বিস্ময় ভরা কণ্ঠে বলল, সে কি শ্বশুরমশাই, এসব কি ধরনের কথাবার্তা বলছেন? আমার বউয়ের বিয়ে আর আমি আসবো না, সে কোনো হয় নাকি? কথাটা বলেই চোখ মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল তুর্য। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তবে আমার বউয়ের বিয়েতে আমাকে দাওয়াত না করায় আমি ভীষণ কষ্ট পেয়েছি শ্বশুরমশাই। এই কাজটা কিন্তু আপনি একদম ঠিক করেননি। পিয়াস এবং পিয়াল উপস্থিত ছিল ওই স্থানে। তুর্যের হঠাৎ আগমন এবং এমন অদ্ভুত বাক্যে খেপে গেল দুই ভাই। পিয়াস শক্ত কণ্ঠে বলল, এসব কেমন ধরনের বেয়াদবি? এটা ভদ্রবাড়ি, ভদ্রভাবে কথা বল। তুর্য ঘাড় ঘুরিয়ে তাকালো পিয়াসের পানে। হেয়ালিপূর্ণ কণ্ঠে বলল, এটা ভদ্রবাড়ি। ও, আমার জানা ছিল না। থামলো ছেলেটা। চোখ মুখ শক্ত করে আবারও বলল, তা ভদ্রবাড়ির মেয়েদের বুঝি তালাকহীনভাবে অন্যত্রে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়? স্বামী জীবিত থাকতেও অন্য পাত্রের সম্মুখে বসানো হয় রূপ দেখানোর জন্য? তুর্যর কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথে তার কথার উত্তর দিলেন পলাশ শিকদার। তাচ্ছিল্য করে বললেন, স্বামী জীবিত অথচ স্ত্রীর কোনো খোঁজ খবর রাখেনি টানা 7টা বছর। স্ত্রী বেঁচে আছে নাকি মরে গেছে একটাবার জানার প্রয়োজন বোধ করেনি। তাকে কি আদৌ স্বামীর কাতারে ফেলা যাবে? তুর্যের কণ্ঠ নরম হয়ে এলো। অপরাধী কণ্ঠে বলল, আমি জানি আমি ভুল করেছি, তার জন্য আমি আপনাদের এবং পৃথার নিকট ক্ষমা প্রার্থী। তবে এখন সেই ভুলটা শুধরে নিতে চাইছি, স্ত্রীকে আপন করে নিতে চাইছি। দয়া করে আপনারা আমার ভুল শুধরানোর জন্য একটা সুযোগ অন্তত দিন। পৃথা তখন চুপচাপ শুনছিল সবটা, বোঝার চেষ্টা করছিল, কিন্তু এদের এক একজনের এক এক স্থান থেকে এক এক ধরনের কথার বোধগম্য হচ্ছিল না কিছুই। তার মধ্যে আবার তুর্য কি বলল, সে পৃথার নিকট ক্ষমা পাত্রী, আবার স্ত্রীকে আপন করে নিতে চাইছে। এ পর্যায়ে মেয়েটা আর নিজের ধৈর্য রাখতে পারল না, উঠে দাঁড়ালো মেয়েটা। অধৈর্য কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে কেউ একটু বলবেন আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
পৃথার কথা শুনে তার পানে তাকালো সবাই। হঠাৎ তুর্যের আগমনে তো তারা সবাই পৃথার কথা ভুলেই গিয়েছিল। মেয়েটা নিশ্চয়ই সবটা শুনে নিয়েছে, আর লুকানো গেল না কিছু। হয়তো লুকানোটাও ঠিক হবে না। পলাশ শিকদার হাত রাখলেন মেয়ের মাথায়, শান্ত কণ্ঠে বললেন, তোমার জীবনে অনেক আগের কথা এখনো পর্যন্ত তোমার অজানা। আমরা এতদিন লুকিয়ে রেখেছিলাম, জানতে দিইনি তোকে। ভেবেছিলাম সবটা জানলে তুই হয়তো ভেঙে পড়বি, মেনে নিতে পারবি না। আর তাছাড়া যখন তুর্য ফিরে আসার সম্ভাবনা ছিল না, তাই জানাইনি। কিন্তু আজ মনে হচ্ছে সবটা তোকে জানানো উচিত। তোর জীবন, সুতরাং তোর জীবনে ঘটে যাওয়া সবকিছু জানার অধিকার তোর আছে। থামলেন পলাশ শিকদার। মেয়ের মাথায় হাত রেখেই বলতে শুরু করলেন, ছোটবেলা থেকে তুর্যর মা এবং তোর মা ভীষণ ভালো বান্ধবী ছিলেন। আবার তাদের বিয়ে হয়েছিল প্রায় পাশাপাশি স্থানে। তুর্যর বাড়ি এবং আমাদের বাড়ি কাছাকাছি ছিল। আমাদের পূর্বপুরুষদের ভিড়ে রাজশাহীতে হলেও আমরা বাসিন্দা ছিলাম রাজধানী ঢাকার। তুর্যের বাবা মায়ের বিয়েতে তোর মাকে আমি প্রথম দেখছিলাম। তারপর বিয়ে বাড়িতে প্রস্তাব পাঠাই, তারপর বিয়ে। এইটুকু বলে আবার থামলেন পলাশ শিকদার। একটু সময় নিয়ে বলতে শুরু করলেন, পাশাপাশি বিয়ে হয়। দারুণ, তোর মা এবং তুর্যের মায়ের বন্ধুত্বটা আরও গাঢ় হয়ে উঠছিল। তারা দুজনে চেয়েছিল তাদের ছেলে মেয়েদের বিয়ে দিয়ে এই সম্পর্ক আরও মজবুত করবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তুর্যের মা তহমিনা এবং তোর মা দুজনেরই প্রথম সন্তান ছেলে হয়। এরপর আবারও তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেন দ্বিতীয় সন্তানের। কিন্তু এবারও দুজনেরই পুত্র সন্তানের জননী হলেন। তৃতীয়বারের বেলায় তহমিনা আবার পুত্র সন্তানের জন্ম দিলে আমার কোলে আলো করে তুই এসেছিলি। তহমিনা তখনই বলে রেখেছিল তোকে তার বড় ছেলে তুর্যের বউ করে নেবে। আমি তখন তোরা তুর্যের বয়সের পার্থক্যের কথা ভেবে বিষয়টা মানিনি। তারপর এ নিয়ে কথাও ঠেকেনি। কিন্তু সমস্যা বাঁধল যখন তোর বয়স 10 হলো, তখন তুর্যের বয়স 20। এক তরতাজা খামখেয়ালে যুবক। তার ঠিকঠাক যা ইচ্ছে হয় সে তাই করে বেড়ায়। এখানে সেখানে মারামারি, নেতাগিরি, বন্ধুদের সাথে আড্ডা, সভা সমাবেশ, সব স্থানে তুর্যের নাম। অল্প বয়সে এলাকার ছোটখাটো এক নেতাও হয়ে উঠছিল সে। তহমিনার ভয় বাড়ে। ছেলের এমন বকে যাওয়া মেনে নিতে না পেরে সিদ্ধান্ত নেন বিয়ে দিবেন ছেলের। ছেলেকে ঘরমুখ করতে এছাড়া নাকি আর কোনো উপায় নেই। আমার কাছে তোর হাত চেয়ে বসে তখন। আমি তুর্যের বকে যাওয়ার স্বভাব এবং তোদের বয়সের পার্থক্য ভেবে তার প্রস্তাব সরাসরি না করে দিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তহমিনার অনুরোধে এবং তোর মায়ের কান্নাকাটিতে নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারিনি। তোর মাত্র 10 বছর বয়সে এক প্রকার গোপনেই তোদের বিয়েটা দিয়েছিলাম তুর্যের সাথে। কিন্তু সেই কর্মটাই ছিল আমার জীবনের চরম ভুল। তুর্য তোকে মেনে নেয়নি। বিয়ের আসরে তোকে মুখ না দেখেই ত্যাগ করে চলে গিয়েছিল। তারপর আবার অনেক চেষ্টা করছিলাম তুর্যের সাথে যোগাযোগ করার, সবটা ঠিক করার, কিন্তু সে করেনি। ধীরে ধীরে বিষয়টা লোক জানাজানি হতে শুরু করলো। ফলস্বরূপ সমাজে তোর গায়েও একটু করে কলঙ্ক লাগতে শুরু করছিল। ছোট বলে তারা তোকে ছাড় দেয়নি মা। অনেকে কথা চলছিল টাকার লোভে তুর্যের সাথে তোর বিয়ে দিয়েছি, অথচ তুর্যদের থেকে অর্থবিত্তের কোন অংশে কম ছিলাম না আমরা। শুরু হলো সমাজে তোকে নিয়ে হেয় প্রতিপন্ন করা। যে অল্প সংখ্যক আশপাশের মানুষ তুর্য আর তোর বিয়ের সম্পর্কটা জানলো, তারা দিন দিন হেয় করতে শুরু করলো। তোকে যা বাবা হিসেবে আমি মানতে পারছিলাম না। আর আমি এও চাইনি আমার ভুলের কারণে তোর শৈশব নষ্ট হোক, তুই সবটা জেনে ভেঙে পড়িস। তাই পুরোপুরিভাবে লোক জানাজানি হওয়ার আগেই তোদের নিয়ে এলাকা ছাড়ি আমি ঘাঁটি গেড়েছি রাজশাহীতে। পৃথা সবটা শুনলো মনোযোগ দিয়ে। আক্ষিদয় ভরে উঠল মেয়েটার।
এখন তার কাছে সবটা পরিষ্কার। তুর্য কেন তার ঠিকানা খুঁজছিল, কেন এতদিন তার সম্মুখে প্রেমময় বাক্য আওড়াতে, সবটা পরিষ্কার। কিন্তু এই পুরুষ তো তাকে ছেড়ে গিয়েছিল, ত্যাগ করেছিল। পৃথা যে নিজের 10 বছর বয়সে বিয়ের কথা মনে ছিল না তা নয়, ঠিক মনে ছিল। কিন্তু যখনই বাবা মায়ের কাছে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করেছে, তারা বলেছে ওটা পুতুল বিয়ে ছিল। পুতুল তো কথা বলতে পারে না, তাই পুতুলের হয়ে তাকে কবুল বানানো হয়েছিল। পৃথাও আর সে বিষয়ে ততটা মাথা ঘামায়নি। তার মাথাতে একেবারের জন্য এই চিন্তা আসেনি তার মা বাবা তাকে 10 বছর বয়সেও বিয়ের পিঁড়িতে তুলে দিয়েছে। পৃথা অজান্তেই তার জীবনের এত কিছু ঘটে গেল। বিয়ে হলো, স্বামী ত্যাগী হলো, অথচ সে জানতেই পারল না। সবাই মিলে ঠকিয়েছে। বাবা মা নিজের সম্পর্ক অটুট রাখার জন্য 10 বছরের এক মেয়েকে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। আর যার সাথে বিয়ে দিয়েছিল সেই পুরুষটাও শুধুমাত্র নিজের কথা ভেবে তাকে ত্যাগ করে ঠেলে দিয়েছে অন্ধকারে। কেউ তার কথা ভাবেনি একটা বারের জন্য, যে যার নিজের স্বার্থে শুধুমাত্র ব্যবহার করেছে পৃথাকে। মেয়েটার ভাবনার মধ্যে শোনা গেল তুর্যের কণ্ঠস্বর। অপরাধী কণ্ঠে সে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।